জন্ম থেকেই মেয়েটি যেখানেই যেত তার আশেপাশে খারাপ কোনো ঘটনাই ঘটতো এবং সকলেই জানতো যে মেয়েটি অপয়া এবং অভিশপ্ত। কিন্তু সাম্রাজ্যের একজন রাজকুমার এরকমই একজন অপয়া মেয়ের খোঁজ করছিল। কিন্তু কেন, সেই নিয়েই বেশ ইন্টারেস্টিং একটা হিস্টোরিক্যাল ড্রামা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র এই সাম্রাজ্যের একজন রাজকুমার পার্কারকে দেখতে পাই, যে কিনা বর্তমান মহারাজের ভাই ছিল এবং আমরা তাকে একটি বুদ্ধ মন্দিরে প্রে করতে দেখতে পাই। এবার পার্কার তো প্রে করার সময় তার কাছে তার একজন গার্ড আসে এবং সে জানায় যে যে সমস্ত লোকগুলিকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছিল সেই বিশ্বাসঘাতকেরা কোনো উত্তর দিচ্ছে না এবং পার্কার অত্যন্ত নির্দয়ের মতো তাদেরকে হত্যা করার হুকুম দেয়। মানে গডের সামনে প্রে করতে করতে সে একাধিক লোককে হত্যা করার হুকুম দিচ্ছিল, এমনটাই নির্দয় সে ছিল। এবার প্রে করে পার্কার তো সেখান থেকে উঠে পড়ে এবং তখনই তার কোমরে আমরা একটা পেন্ডেন্ট মতো দেখতে পাই এবং হঠাৎ করেই সেটা লাল হয়ে জ্বলতে শুরু করে এবং পার্কারের পাশে থাকা তার একজন পরামর্শদাতা বলে ওঠে যে আজকে এই লকেটটা একটু অদ্ভুতই বিহেভ করছে, মনে হয় আপনি যাকে খুঁজছেন সে আপনার খুব কাছেই রয়েছে। অপরদিকে আমরা এই সাম্রাজ্যের মহারাজকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে মহারাজ তো এই দিন তার একজন নতুন উপপত্নীকে বিয়ে করেছিলেন এবং সেই উপপত্নীটি হলো এলেনা। এবার এলেনা আর মহারাজের বিয়ের রাতের দৃশ্য আমরা দেখতে পাই। এবার মহারাজ রাতের বেলা কিছু একটা ওষুধ খাচ্ছিলেন এবং হঠাৎই সেটা খাওয়ার পরই তার মুখ থেকে রক্ত উঠে মহারাজ সেখানেই মারা যান। এবার এলেনা তো সঙ্গে সঙ্গে মহারাজের কাছে ছুটে যায় যে এটা আমার সাথে কি হলো, জন্ম থেকে আমার সাথে শুধু খারাপ ঘটনাই ঘটছে, এখন মহারাজকে বিয়ে করার পর মহারাজও মরে গেল, এখন তো এই মৃত্যুর দোষ পুরোপুরি আমার ঘাড়েই আসবে। অপরদিকে পার্কারের কাছেও তো মহারাজের মৃত্যুর খবর পৌঁছে যায় এবং পার্কার সঙ্গে সঙ্গে প্রাসাদের দিকে রওনা দেয়। অপরদিকে আমরা এলেনাকে দেখতে পাই এবং এলেনাকে তো সবাই চারদিক থেকে ঘিরে ধরেছিল, যেখানে আমরা রাজমাতা জুনিয়াকেও দেখতে পাই। এবার তারা সকলেই এলেনাকেই দোষী সাব্যস্ত করে, কারণ এলেনার সাথে বিবাহের রাতেই মহারাজের মৃত্যু হয়েছে এবং এলেনা সেখানেই উপস্থিত ছিল। বোঝাই যাচ্ছে যে এলেনাই এমন কিছু করেছে যাতে মহারাজের মৃত্যু হয়েছে। এবার জুনিয়ার সাথে আমরা এই সাম্রাজ্যের যুবরাজ ফিনকেও দেখতে পাই। এবার যুবরাজ ফিন তো একটু হলেও এলেনার সাপোর্ট করতে চায় যে এখনো পর্যন্ত আমরা সেরকম কোনো প্রমাণ কিন্তু পাইনি যে এলেনাই বাবাকে হত্যা করেছে এবং জুনিয়া তো তখনই বলে ওঠে যে প্রমাণের আর কি দরকার, ওই ঘরে ওই দিন রাতে এলেনা ছাড়া আর কেউ ছিলই না, সুতরাং স্পষ্টই বোঝা যাচ্ছে যে এলেনাই মহারাজকে হত্যা করেছে। এবার এই সব যখন হচ্ছিল তখনই সেখানে পার্কার হাজির হয় এবং পার্কারের হাতে যে পড়তো তার মৃত্যু তো একদম শিওর ছিল, তাই এলেনা তো মনে মনে ভেবেই নেয় যে এবার সে পুরোপুরি গেল, এবার আর কেউই তাকে বাঁচাতে পারবে না। এবার এই সব যখন হচ্ছিল তখনই সেখানে মহারাজের একজন ইউনাক হাজির হয় এবং সে হঠাৎই পার্কারের দিকে ছুটে আসে যে তুমি নিশ্চয়ই মহারাজকে হত্যা করেছো পরবর্তী রাজা হবে বলে, আমি তোমাকে ছাড়বো না। এবং এই বলে সে তো পার্কারের ওপর হামলাই করতে যাচ্ছিল। এবার এলেনা তো তখনই সেখান থেকে ভয় পালানোর চেষ্টা করবে বলে উঠে পড়েছিল, কিন্তু উঠতে গিয়ে এলেনা পার্কারের ওপরই পড়ে যায়। এবার ইউনাক তো তখনই তার উপর হামলা করে এবং তার তরোয়ালটা এলেনারই কাঁধ ঘেঁষে বেরিয়ে যায়। এবার ততক্ষণে তো অন্যান্য যে গার্ডরা ছিল তারা ওই ইউনাককে ধরে ফেলে এবং ইউনাক তো চেঁচাতে থাকে যে এই শয়তান পার্কার, তোমার মা একটা নিচু জাতের মেড ছিল, সুতরাং তুমি কোনোদিনই রাজা হওয়ার ডিজার্ভই করো না, আর তোমার হাতে আমি কখনোই মৃত্যুবরণ করব না। এই বলে সে তো নিজেকেই নিজে সেখানে খতম করে নেয়। এবার এত কিছু ঝামেলার মধ্যে এলেনা তো ভেবে পায় না যে সে কি করে বাঁচবে এবং সে তখনই পার্কারের পা ধরে বলে যে আমি জানি মহারাজকে কে মেরেছে। পার্কার তো সঙ্গে সঙ্গে এলেনাকে বন্দি করার নির্দেশ দেয়। এবার এলেনাকে বন্দি করা হয়। আমরা দেখতে পাই যে পার্কার এবং তার গার্ড জ্যাক তারা দুজনেই জেলের উদ্দেশ্যে যাচ্ছিল এলেনাকে জিজ্ঞাসাবাদ করবে বলে এবং জ্যাক তো তখনই পার্কারকে বলে ওঠে যে রাজকুমার, আপনি যে ধরনের মেয়েকে খুঁজছেন, মানে যারা কিনা ইন এনার্জির মেয়েরা, তারা সাধারণত খুবই আনলাকি হয়, তাই খুব অল্প বয়সেই বিভিন্ন কারণে তারা মারাই যায়, তাই আপনি কি আর এই মেয়েকে কখনো খুঁজে পাবেন? এবং পার্কার তো বলে ওঠে যে তোমরা খোঁজ চালিয়ে যাও,
তাকে আমাদের খুঁজে বার করতেই হবে, তা না হলে আমি বেশি দিন বাঁচবো না। এবার পার্কার তো এলেনার কাছে আসে এবং সে তার সৈন্যদের হুকুম দেয় যে যে করে হোক এলেনার মুখ থেকে কথা বার করতে হবে, সে যদি তার উপর অত্যাচার করে করতে হয় তাহলেও তাই। এবার এলেনা তো তখনই বলে ওঠে যে আমার সাথে তোমরা কিছু উল্টো পাল্টা করতে এসো না, কারণ আমি জন্ম থেকেই ভীষণ অপয়া, তাই আমাকে কিছু করতে এলে উল্টে তোমাদেরই ক্ষতি হয়ে যেতে পারে। এবার এলেনার এই সতর্কবাণীতে কেউই কান দেয় না এবং একজন সিপাহী তো সঙ্গে সঙ্গে এক গামলা জল নিয়ে এলেনার ওপর ছিটাতে আসে, কিন্তু পা পিছলে গিয়ে সেই পুরো জলটা পার্কারের গায়েই পড়ে যায়। এবার অপর একজন তো আবার সঙ্গে সঙ্গে এলেনাকে গরম শিক দিয়ে ছ্যাঁকা দিতে আসে, কিন্তু সেটাও তার হাত থেকে পড়ে গিয়ে পাশের ঘরেই আগুন লেগে যায়। এবার সেই সৈন্যরা তো সেখান থেকে পালায় এবং পার্কার তখনই জিজ্ঞাসা করে যে ভালোই ভালোই বলে দাও যে তুমি কি জানো, মহারাজকে কে হত্যা করেছে। এলেনা বলে ওঠে যে আশেপাশে এত গার্ড রয়েছে, এদের সামনে আমি বলতে পারবো না। এবার সেখানে যে দুটো বাঁচা কুচা গার্ড ছিল, তারা দুজন হঠাৎই একে অপরকে হত্যা করে সেখানে মরে যায়। মানে বলা যায় এলেনার কথার জোরেই হোক বা তার ব্যাড লাকের জোরেই হোক, তার আশেপাশে কেউই বেঁচে থাকতো না। এবার এইসব দৃশ্য দেখে পার্কারের গার্ড জ্যাক তো সবার আগে সেখান থেকে ছুটে পালায় যে আমি এইসবের মধ্যে নেই, এবং পার্কার তখন এলেনাকে জিজ্ঞাসাবাদ করার দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। সে তো এলেনাকে বলে যে এবার সত্যি করে বলো যে মহারাজ কি করে মারা গেল। এলেনা বলতে থাকে যে আমি মিথ্যে কথা বলছি না, আসলে আমি এতটাই অপয়া যে আমার আশেপাশে সবার এমনটাই হয়, আমি মহারাজকে কিছুই করিনি, মহারাজ এমনিই মরে গেছে। এবার এই সব বলতে বলতে সামনেই একটা বড় পন্ড মতো ছিল, সেখানে হঠাৎই এলেনা পড়ে যায় এবং তখনই আমরা এলেনার ছোটবেলার ফ্ল্যাশব্যাক কিছু দেখতে পাই। আমরা দেখতে পাই যে ছোটবেলা থেকে সকলেই এলেনাকে খুব বুলি করত, যে এলেনা একটা অপয়া মেয়ে, এলেনা একটা অভিশপ্ত মেয়ে। এই সমাজের, এই পৃথিবীর যত হিংসা, যত রাগ, সবকিছুর প্রভাব আসলে এই ইন এনার্জির মেয়েগুলোর ওপরই পড়ে এবং তাই জন্যই তাদের সাথে সবকিছু বাজে হতে থাকে। এবার এই সব কিছু ভাবতে ভাবতেই এলেনা তো জলের তলায় তলিয়ে যাচ্ছিল এবং তখনই পার্কার সেখানে আসে এবং এলেনার কাছে আসতেই পার্কারের ওই জেট পেন্ডেন্টটা জ্বলে ওঠে এবং পার্কার বুঝতে পারে যে সেই যে মেয়েকে খুঁজছে সেই মেয়ে হচ্ছে এলেনা। আর পার্কার তো সঙ্গে সঙ্গে এলেনাকে কিস করে এবং সে এলেনাকে নিয়ে আবারও ডাঙায় উঠে আসে। পার্কার বলে ওঠে যে আজকে রাতেই আমাদের বিয়ে। এলেনাকে তো সঙ্গে সঙ্গে ধরে বেঁধে পার্কারের সাথে ঘরে পাঠিয়ে দেওয়া হয়, মানে রীতিমতো তার হাত পা বেঁধেই পাঠানো হয়েছিল, কারণ অবভিয়াসলি এলেনা এখন পার্কারকে বিয়ে করতে রাজি ছিল না। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে পার্কার হচ্ছে একজন ইয়াং এনার্জির লোক এবং সেই কারণে তার দেহে কিছু পয়জনের প্রভাব রয়েছে। এই পয়জনের প্রভাবেই তার 30 বছরের বেশি বাঁচার কথাই না। সে যদি বাঁচতে চায় তাহলে তাকে এমন কোনো মেয়ের সাথে মিলিত হতে হবে যে কিনা ইন এনার্জির, এবং এরকমই একটা মেয়েকে পার্কার এতদিন ধরে খুঁজছিল এবং সে আলটিমেটলি এলেনাকে খুঁজে পেয়েছিল। এবার এলেনা তো তখনই পার্কারকে বলে ওঠে যে দেখো, তুমি খুব ভালো করেই জানো যে আমি কতটা অপয়া, তাই তুমি যদি আমার সাথে কিছু করতে চাও তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। এবার পার্কার তো এইসব কোনো কথাতেই কান দিচ্ছিল না, কিন্তু তখনই হঠাৎ করে একজন গুপ্ত আততায়ী তাদের ঘরে ঢুকে পড়ে এবং সে তো সোজা পার্কারের ওপরই অ্যাটাক করতে যায়, যেই অ্যাটাকটা ভুলে এলেনারই লাগে। মানে এলেনা যে কতটা আনলাকি ছিল সেটা প্রত্যেকটা স্টেপেই বোঝা যাচ্ছিল। এবার পার্কার তো সঙ্গে সঙ্গে বলে যে চিকিৎসককে ডাকতে, এলেনার চিকিৎসার জন্য। কেউ যেন এলেনাকে একটুও আঘাত না করতে পারে সেই বিষয়ে দেখতে হবে। এবার পরের দিন এলেনার জন্য পার্কার প্রচুর গয়না, দামি জামা কাপড়, অনেক কিছুই পাঠায়, কিন্তু তারপরেও এলেনাকে কিন্তু হাত পা বেঁধেই রাখা হয়েছিল। এবার পার্কারের দাসীরা তো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে সত্যি আমরা কখনোই মাস্টারকে কোনো মেয়েকে এতটা স্পেশাল ফিল করাতে দেখিনি, নিশ্চয়ই এই মেয়েটাকে মাস্টার খুবই ভালোবাসে। এবং তখনই একজন গোপনে এলেনাকে একটা চিঠি দিয়ে যায়। এবার এলেনা তো সঙ্গে সঙ্গে সেই চিঠিটা কম্বলের তলায় পা দিয়ে লুকিয়ে ফেলে, কারণ ততক্ষণে সেখানে পার্কার চলে এসেছিল। এবার পার্কার তো সেখানে এসে বেশি কথা ব্যয় করে না এবং সে সোজা এলেনার সাথে রোম্যান্স করতে যায়, কারণ এটাই ছিল তার একমাত্র ওষুধ। এবার এলেনা তো তখনই বলে ওঠে যে দেখো, তুমি আমাকে বিয়ে করোনি, তাই বিয়ে না করলে আমি তোমার সাথে কোনো রকমের রোম্যান্স করতে রাজি নই। আগে তোমাকে বিয়ে করতে হবে, তারপর অন্য কিছু। পার্কার সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয় যে 3 দিনের মধ্যেই আমি তোমাকে বিয়ে করব, এবং এই বলে পার্কার তো সেখান থেকে চলে যায়। এবার পার্কার চলে যাওয়ার পরই এলেনা সেই চিঠিটা খুলে দেখে এবং আমরা দেখতে পাই সেই চিঠিটা যুবরাজ ফিনের তরফ থেকে ছিল। এবার ফিন এলেনাকে লিখেছিল যে তোমাকে ভয় পেতে
হবে না। 3 দিন পর আমি তোমার সাথে জঙ্গলে দেখা করব এবং সেখান থেকেই আমি তোমার পালানোর ব্যবস্থা করে দেব। এবার এলেনা তো মনে মনে ভাবে যে যুবরাজ যদি তাকে সাহায্য করে তাহলে সে নিশ্চয়ই এখান থেকে পালাতে পারবে, কারণ এই অত্যাচারী পার্কারের সাথে সে থাকতে চায় না। এমন একটা লোক যে কথায় কথায় সবার মুন্ডু উড়িয়ে দেয়, তার সাথে সারা জীবন থাকাটা তো খুবই কষ্টকর হয়ে যাবে। এবার 3 দিনের মাথায় মানে এলেনা আর পার্কারের বিয়ের দিন এলেনা বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করে যাতে সে যুবরাজ ফিনের সাথে দেখা করতে পারে। এবার এলেনা যখন দরজা দিয়ে বেরোচ্ছিল তখনই পার্কার তাকে ধরে ফেলে যে তুমি কোথায় যাচ্ছ। এবার এলেনা তো বলে ওঠে যে আমার কিছু শপিং করার আছে আর এগুলো মেইলি বিষয়, তাই তোমাকেও আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। এবার পার্কার তো তখনই বলে ওঠে যে ঠিক আছে তুমি যাও, কিন্তু তোমাকে পাহারা দেওয়ার জন্য আমার সৈন্যরাও যাবে। এবং এই বলে পার্কার তো তার সৈন্যদেরও এলেনার সাথে পাঠিয়ে দেয়। এবার তখনই আমরা সেখানে সেই পরামর্শদাতাকে দেখতে পাই এবং সে তো পার্কারকে বলে ওঠে যে রাজকুমার, আপনি কিন্তু খুব ভালো করেই জানেন যে আজকে রাতের পর মেয়েটা কিন্তু মারা যাবে, আপনি সেই নিয়ে কষ্ট পাবেন না তো? এবং পার্কার তো তখনই বলে যে না, তাই জন্যই তো আমি এত বড় করে বিয়ের আয়োজন করেছি, আর দরকার হলেই আমি এর থেকেও বড় করে ফিউনারেলের আয়োজন করব। মানে পার্কারের সাথে যে মিলিত হবে, যে ইয়েন এনার্জির মেয়ে পার্কারের সাথে মিলিত হবে এবং তার এই পয়জনটা দমনে সাহায্য করবে, তার মৃত্যু অবধারিত ছিল। এবার অপর দিকে আমরা এলেনাকে দেখতে পাই, সে তো প্রাসাদ থেকে বেরিয়েছিল লুকিয়ে লুকিয়ে যাতে সে জঙ্গলে যুবরাজ ফিনের সাথে দেখা করতে পারে, কিন্তু কিছু দূর গিয়েই কিছু লোক তাকে অপহরণ করে নেয়। এবার আমরা দেখতে পাই যে জঙ্গলে এলেনাকে নিয়ে আসা হয় এবং সেখানে একটা কবর খুঁড়ে তাকে রীতিমতো কবর দিয়ে দেওয়া হচ্ছিল। এবার এলেনার ঘুম ভাঙতেই সে তো বলে ওঠে যে আমি এখানে কি করে এলাম, আর যুবরাজ কোথায়? যুবরাজের তো কথা ছিল যে সে আমাকে পালাতে সাহায্য করবে। এবার সেই লোকগুলো তো বলতে থাকে যে মুখ একদম বন্ধ করো, তোমাকে এক্ষুনি আমরা কবরে ঢুকিয়ে দেব, তার আগে এত চেঁচামেচি কিসের? এবার এলেনা তো বলে ওঠে যে তোমরা জানো না আমি কত বড় অপয়া, আমি এত বড় অপয়া যে মহারাজকেও মেরে ফেলেছি, এবার তোমরাও মরবে। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ করে আকাশে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং বাজ পড়ে সেখানে থাকা একটা লোক মানে যে কিনা এত বড় বড় কথা বলছিল সে তো পটাশ করে মরে যায়। এবার এই দৃশ্য দেখে বাকিরাও ভয় পেয়ে যায় যে এটা কি হলো, এই লোকটা মরে গেল। এবং তখনই আবারও এলেনার একদম কাছেই বাজ পড়ে, যেটা কিনা এলেনার হাতের দড়ির ওপরই পড়েছিল। মানে এলেনা অপয়া ছিল শুধুমাত্র তার আশেপাশে থাকা অন্যান্যদের জন্য, তো তার এই ব্যাড লাক কোনো কোনো জায়গায় তার ক্ষেত্রে গুড লাকি হয়ে দাঁড়াতো। এবার এলেনা তো সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে আবারও পার্কার তার দল বল নিয়ে হাজির হয়। এবার একদিকে এলেনাকে যারা অপহরণ করেছিল সেই সৈন্যরা ছিল এবং অপরদিকে পার্কারের সৈন্যরা ছিল, তাদের দুই দলের মধ্যে তো সঙ্গে সঙ্গে ঝামেলা লেগে যায়, লড়াই শুরু হয়ে যায়। এবং পার্কার তো তখনই এলেনার দিকে এগিয়ে আসে যে তুমি কি মনে করে এত রাতে প্রাসাদের বাইরে ঘোরাঘুরি করছো? তুমি কি জানো না যে আজকে রাতেই আমাদের বিয়ে? এবার এলেনা তো তখনই সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পার্কার তার গলা টিপে ধরে এবং তখনই এলেনা লক্ষ্য করে পার্কারের কোমরে সেই পেন্ডেন্টটা, যেটা কিনা সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে এবং এলেনার হাতেও একটা ডিজাইন ফুটে ওঠে। এলেনা বুঝতে পারে যে এটা হচ্ছে একটা লাইফ লক এবং এটার কারণেই এতদিন পার্কারের কোনো ক্ষতি হচ্ছিল না, বা বলা যায় পার্কারের দেহে ওই পয়জনের প্রভাবটা অনেকটা কম ছিল। এবার পার্কার তো ততক্ষণে এলেনাকে নিয়ে আবারও প্রাসাদে ফিরে আসে যে আর বেশি দেরি করা যাবে না, তার এই ইয়াং কনস্টিটিউশন ঠিক করার জন্য তাকে ইন কনস্টিটিউশনের কোনো এক মেয়ের সাথে মিলিত হতে হবে, যেটা হচ্ছে এলেনা। এবার পার্কার যখন সেই মেয়েকে পেয়েই গেছে তাহলে আর দেরি করে লাভ কি? এবং বলে পার্কার তো জোর করেই এলেনার সাথে রোম্যান্স করতে চায়। এলেনা তো তাকে ভয় দেখায় যে তুমি খুব ভালো করেই জানো যে আমি কত বড় অপয়া, তাই তুমি আমার সাথে জোর করার চেষ্টা করো না, তার ফল কিন্তু কখনোই ভালো হবে না। এবং সঙ্গে সঙ্গেই পার্কারের মুখ থেকে রক্ত উঠে আসে। এলেনা বলে ওঠে যে আমি তো বলেইছিলাম আমার সাথে এমন কিছু করার চেষ্টা তুমি করো না। এবার পার্কারের তখনই মনে পড়ে যে তার সেই পরামর্শদাতা তাকে কি বলেছিল, যে পার্কার কখনোই জোর করে এই মেয়ের সাথে রোম্যান্স করলে কোনো কাজ দেবে না, বরং ফল উল্টোই হবে। মেয়েটিকেই নিজের ইচ্ছায় পার্কারের সাথে রোম্যান্স করতে হবে, তাহলেই একমাত্র পার্কার ঠিক হতে পারবে। তার মানে পার্কারের এখন লক্ষ্য ছিল এলেনাকে নিজের প্রেমে ফেলা, যাতে এলেনা নিজে থেকেই পার্কারকে ভালোবেসে তার সাথে রোম্যান্স করে। এবার পরের দিন সকালবেলায় পার্কার তো এলেনার জন্য প্রচুর উপহার পাঠায়, যার মধ্যে সোনা দানা গয়না নতুন জামা অনেক কিছুই ছিল। এবার অপরদিকে আমরা পার্কার এবং জ্যাককে দেখতে পাই। জ্যাক বলে ওঠে যে রাজকুমার,
আমি এই মেয়েটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে পেরেছি। ও ছোট থেকেই অনাথী ছিল এবং ছোট থেকেই ওকে সবাই অপয়া অভিশপ্ত এইসব বলে খ্যাপাতো। তাই বলা যায় যে বাবা মার ভালোবাসা কি লোকজনের ভালোবাসা বা সম্মান প্রতিপত্তি কখনোই সে পায়নি। এমনকি মহারাজের সাথে বিয়ে করার জন্য সে নাম ভারিয়ে অন্য পরিচয় এসেছিল। মানে কি করে যে ব্যাপারটা সে সর্ট আউট করলো সেটা এখনো একটা রহস্যই রয়ে গেছে। পার্কার তো তখনই জ্যাককে জিজ্ঞাসা করে যে তোমার কি মনে হয় এই সমস্ত উপহার দেওয়া ছাড়া আমি কি করে ওকে নিজের প্রেমে ফেলতে পারবো? এবং জ্যাক তো বলে ওঠে যে রাজকুমার, আপনি এত হ্যান্ডসাম, যদি আপনি একটু আপনার বডিটা ওকে দেখান তাহলে নিশ্চয়ই ও প্রেমে পড়ে যাবে। এবার পরের দিন পার্কার এলেনাকে এমন সময় ডেকে পাঠায় যেই সময় সে স্নান করছিল, এবং সে তো একদম মানে আড়ে ঠাড়ে এলেনাকে নিজের বডি ঠডি দেখিয়ে ইমপ্রেস করার চেষ্টা করছিল। কিন্তু এলেনা সেই সব দেখে কোনো পাত্তাই দেয় না, এবং এলেনা তো পার্কারকে থামস আপ দিয়ে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন পার্কার তো জ্যাককে খুব বকা দেয় যে তোমার এরকম ঢপের আইডিয়া তুমি কোথা থেকে পেয়েছো, এই আইডিয়াতে কোনো কাজই হয়নি, এবার আমাকে অন্য আইডিয়া দাও। এবং জ্যাক তো তখনই বলে ওঠে যে রাজকুমার, যেহেতু আপনার লুক দেখেও এলেনা পটলো না, তার মানে এলেনা এই সমস্ত দেখা টেখায় অতটা কিছু কেয়ার করে না। তার মানে এলেনা এমন ছেলেদের পছন্দ করে যারা খুব জ্ঞানী এবং যাদের চিন্তা ভাবনায় গভীরতা রয়েছে, জীবনের একটা ফিলসফি রয়েছে, এরকম লোকদের। এবার পার্কার তো বলে ওঠে যে হ্যাঁ, সেই সব করার জন্য আমায় কি করতে হবে। এবং জ্যাক তো তখনই কানে কানে পার্কারকে দারুণ একটা বুদ্ধি দেয়। পরের দিন এলেনা দেখে যে পার্কার খুবই মন দিয়ে পড়াশোনা করছে, এবং পার্কার তো এলেনাকে দেখে খুব অ্যাটিটিউড নিয়ে বলে যে ও তুমি আসলে ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আমার একটু বেশি ইন্টারেস্ট রয়েছে, তাই আমি একটা দারুণ কবিতা পড়ছিলাম। এই কবিতায় একটা লাইন আছে, তুমি কি আমাকে এর মানেটা বুঝিয়ে বলতে পারবে? এবং বলে পার্কার তো একটা খুবই অদ্ভুত কবিতার লাইন বলে যে আমি সব জীবিত বস্তুকে ঘাস এবং গাছের মতো দেখি, কেবলমাত্র তরোয়ালটাই আমার কাছে হৃদয় ভঙ্গের চিহ্ন। এবার এরম একটা অদ্ভুত লাইন শুনে এলেনা ভাবে যে এ আবার কি কবিতা। এলেনা বলে ওঠে যে আমি বুঝতে পেরেছি, তার মানে রাজকুমারের কাছে প্রত্যেকটা মানুষের প্রাণী ঘাস আর গাছের মতো বেকার, মানে পয়েন্টলেস, তাই আপনি তাদেরকে মেরে মেরে একটা গ্রিন মাউন্টেনের মতো বড় মৃতদেহের স্তূপ বানাতে চান, তাই তো? এবার পার্কার তো সঙ্গে সঙ্গে খুব রেগে যায় যে হ্যাঁ, আমার কবিতার এই মানে এক্ষুনি এখান থেকে দূর হও। এলেনা তো সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়, এবং তারপরেই সেখানে জ্যাক আসে, এবং পার্কার তো বলে ওঠে যে কোন গাধাই কবিতাটা লিখেছে, একবার যদি তাকে পাই আমি ছাড়বো না। এবার পার্কার তো রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসছিল, এবং তখনই উল্টো দিক থেকে দুজন দাস আসছিল, এবং একজনের হাতে তো একটা জলের গামলা ছিল। সে তো পার্কারকে দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যায়, ভয় তার হাত কাঁপতে থাকে এবং জলের গামলাটা মাটিতে পড়ে যায়, ফলে সেখান থেকে জল ছিটিয়ে পার্কারের গায়ে লাগে। এবার পার্কার তো তাতে এতটাই রেগে গেছিল সে সঙ্গে সঙ্গেই দাসটাকে খতম করে দিত। কিন্তু তখনই পার্কার লক্ষ্য করে যে উল্টো দিক থেকে এলেনা আসছে। এবার পার্কার মনে মনে ভাবে যে এলেনাকে তো নিজের প্রেমে ফেলতে হবে, তাই দাসটাকে কোনো রকমের শাস্তি না দিয়ে তাকে একটুখানি ভালোবাসা দেখাই। এবং এই বলে পার্কার তো তাকে তুলে ধরে যে না না, তুমি কোনো চিন্তা করো না, মানুষ মাত্রই তো এরকম ভুল হয়। এবার এলেনা তো এই দৃশ্য দেখে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, এবং পার্কার সঙ্গে সঙ্গে নিজের সৈন্যদের বলে ওই দাসটাকে সেখান থেকে ধরে নিয়ে যেতে। এবার অপরদিকে এলেনাও তো মনে মনে ভাবছিল যে হঠাৎ করে রাজকুমারের এতটা পরিবর্তন কি করে হলো, সেই দিন রাতে এমন কি হয়েছিল যে যাতে রাজকুমার এতটা পরিবর্তিত হয়ে গেল। এবার তখনই সেখানে একজন দাসী আসে, এবং এলেনা তাকে পার্কারের ব্যাপারে জিজ্ঞাসা করে। এবার দাসীটি তো এলেনাকে বলে যে এরকম পার্কার ইয়াং কনস্টিটিউশনের একজন মানুষ, তাই সে অনেক দিন ধরে এরকম একজনকে খুঁজছে যার সাথে মিলিত হলে পার্কার ঠিক হয়ে যাবে। এলেনা বুঝতে পারে যে তার মানে পার্কার তাকে ব্যবহার করার চেষ্টা করছে। এবার এলেনা তো মনে মনে ভাবে যে আমি মেনে নিচ্ছি পার্কার আমার সুবিধা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু যবে থেকে আমি ওর সাথে আছি আমার আশেপাশেও কোনো আনলাকি কিছু হচ্ছে না, তাহলে সুবিধাটা শুধু ওর না, সুবিধাটা তো আমারও হচ্ছে। এবার এই সব যখন সে ভাবছিল তখনই তাদের প্রাসাদের সামনে তৃতীয় রাজকুমার অ্যাক্সেল হাজির হয়। অ্যাক্সেল বলে ওঠে যে শুনলাম নাকি আমার আঙ্কেল একজন অপয়া আনলাকি মেয়েকে বিয়ে করেছে, তাই জন্যই আমি আমার আঙ্কেলকে বিয়ের জন্য একখানা গিফট দিতে এলাম। এবং আমরা দেখতে পাই যে অ্যাক্সেল তো সেখানে ফিউনারেলের সময় মানুষ যেমন করে প্রসেশন বার করে সেই সমস্ত ব্যানারগুলি নিয়ে এসেছিল, মানে সে এক কথায় বলা যায় পার্কারের মৃত্যুর একটা তামাশা বানাচ্ছিল। এবার এলেনা তো এই দৃশ্য দেখে খুবই ট্রিগার হয়ে যায়, কারণ তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়।
এলেনা যখন ছোট ছিল কোনো দোকানের সামনে গেলেই তাকে জল ঢেলে তাড়িয়ে দেওয়া হতো যে তুমি একটা অপয়া, তুমি এখান দিয়ে গেলে আমার দোকানে লাভ হবে না। এবং এলেনা তো তখনই অ্যাক্সেলের দিকে রেগে মেগে এগিয়ে যায় যে তোমার এত সাহস হয় কি করে যে তুমি তাকে নিয়ে এরকম মস্করা করছো। এবার অ্যাক্সেল তো তখনই এলেনাকে ঠাস করে এক চড় মারে যে তোমার এত সাহস হয় কি করে যে তুমি আমার মুখে মুখে কথা বলছো। এলেনা বলে ওঠে যে তুমি আমাকে আনলাকি বলো তাই না, তুমি দেখতে পাবে আমার ব্যাড লাকের ক্ষমতা কতখানি। এবার অ্যাক্সেল তো তখনই তার তরোয়াল তুলে ধরে এলেনাকে মারার জন্য, কিন্তু পার্কার তখনই তার হাতের বিডস দিয়ে সেই তলোয়ার ফেলে দেয়। এবং পার্কার তো এলেনার কাছে এসে বলে যে কার এত সাহস যে আমার স্ত্রীকে এইভাবে অপমান করছে। এবার অ্যাক্সেল তো তখনই চেঁচামেচি করতে যাচ্ছিল, কিন্তু পার্কার আর একটা বিডস ছুঁড়েই অ্যাক্সেলকে মাটিতেই ফেলে দেয়। পার্কার বলে ওঠে যে এলেনা হচ্ছে আমার বর্তমান স্ত্রী, সুতরাং তাকে অপমান করা মানে আমাকেও অপমান করা, তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও। এবার অ্যাক্সেল তো সেখান থেকে চলে যায়। এবার রাতের বেলা পার্কার এলেনার ঘরে আসে। অ্যাক্সেলের চর খেয়ে এলেনার তো গাল লাল হয়ে গেছিল এবং পার্কার তখনই তাকে মলম লাগিয়ে দেয়। এবার এলেনা তো ভাবছিল যে হঠাৎ করেই এত ভালো ব্যবহার করছে আমার সাথে, এবং তখনই পার্কার কাশতে শুরু করে। এলেনা বলে ওঠে যে তুমি ঠিক আছো তো, মানে এলেনা তো খুবই চিন্তিত হয়ে পড়েছিল। এবং পার্কার বলে ওঠে যে আমি একদম ঠিক আছি, আমি দেখছিলাম যে আমার স্ত্রী আদেও আমার জন্য চিন্তিত হয় কি না। এলেনা মনে মনে ভাবে যে এই সমস্ত ফাজলামি করার সময় আমার কাছে নেই। পার্কারের কোমরে ওই যে জেড লকেটটা ঝুলছে, আমাকে ওইটা কোনোভাবে চুরি করতে হবে, কারণ ওটা আমার সাথে থাকলে তাহলেই আমার ব্যাড লাকটা আমি দমন করতে পারবো, আর ওটা চুরি করে আমাকে এখান থেকে পালাতে হবে। এবং এই ভেবে এলেনা তো পার্কারকে কিস করতে যায়, কিন্তু পার্কারের তো তখনই ওই কথাটা মনে পড়ে যায় যে যদি এলেনার মত ছাড়া পার্কার কিছু করতে যায় তাহলে পার্কারকেই তার ব্যাকল্যাশ সহ্য করতে হবে। তাই পার্কার সেখান থেকে উঠে বেরিয়ে যায়। এবার পরের দিন আমরা আবার ওই বুদ্ধ মন্দিরেই পার্কারকে দেখতে পাই, এবং পার্কার মনে মনে ভাবছিল যে এলেনা তো সত্যিই তার প্রতি কেয়ার করে, তাহলে এলেনার সাথে এইভাবে মিলিত হলে এলেনা যদি মরে যায় তাহলে তো পার্কার নিজেকে ক্ষমা করতে পারবে না। এবং পার্কার তার সেই পরামর্শদাতাকে আবারও জিজ্ঞাসা করে যে ইন কনস্টিটিউশনের অন্য কোনো মানুষ বা অন্য কোনো মেয়ে কি পৃথিবীতে নেই। এবং সেই লোকটি জানায় যে সেরকম কাউকে খুঁজে পাওয়া খুবই রেয়ার, মানে একজনকে পাওয়া গেছে এটাই অনেক সৌভাগ্যের কথা। এবার তখনই সেখানে পার্কারের গার্ড জ্যাক কিছু লোককে ধরে আনে যারা কিনা প্রাসাদে থেকে পার্কারের ওপর স্পাইগিরির কাজ করছিল, এবং পার্কার তো সঙ্গে সঙ্গে তরোয়াল তুলে নেয় তাদের হত্যা করার জন্য। এবার তখনই পার্কারের কাছে খবর আসে যে এলেনা মন্দিরে এসেছে, এবং এলেনা তো দরজা খুলেই প্রচণ্ড অবাক হয়ে যায়। সে দেখে যে পার্কার সেখানে বসে প্রে করছে, এবং পার্কারের পিছনে আরও 2 সারি লোক বসে সেখানে প্রে করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে সেই লোকগুলো প্রে করতে করতে থর থর করে কাঁপছে, কারণ এরাই ছিল আসলে ওই আসামিগুলো যাদেরকে পার্কার এইভাবে সাজিয়ে বসিয়ে দিয়েছিল। এবার জ্যাক তো তখনই বলে ওঠে যে ম্যাডাম, আসলে আমাদের রাজকুমার খুবই দয়ালু, তাই জন্য তিনি চান না যে কেউ দোষ করলেই তাকে শাস্তি দেওয়া হোক, তাই এদেরকেও আমরা আরও একবার শুধরানোর সুযোগ করে দিচ্ছি। এবার এলেনা তো সেখান থেকে চলে আসে, এবং আমরা রাতের বেলা দৃশ্য দেখতে পাই। এবার এলেনা পার্কারকে বলে যে আমি জানি যে তুমি আমাকে বিয়ে করেছো রোম্যান্স করার জন্য, যাতে তুমি ঠিক হয়ে যাও, তো আমি তাতে রাজি আছি, আমি আর তোমাকে কোনো বাধা দেব না। কিন্তু পার্কার তখনই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে। এবার চিকিৎসককে তো সঙ্গে সঙ্গে ডাকা হয়। এবার পার্কার যখন রাতের বেলা রেস্ট নিচ্ছিল, এলেনা মনে মনে ভাবে যে এটাই হচ্ছে আসল সময়, এখনই আমি ওই পেন্ডেন্টটা চুরি করে এখান থেকে পালাই, না হলে পরে তো আর পালাতে পারবো না। এবার এলেনা পার্কারের ওই লক পেন্ডেন্ট চুরি করে পালায়। এবার সে যখন প্রাসাদ থেকে বেরোচ্ছিল গার্ডরা তো তাকে বাধা দেয় যে আপনি কোথায় যাচ্ছেন। এলেনা বলে ওঠে যে পার্কার অসুস্থ, তাই আমি টেম্পলে যাচ্ছি প্রে করার জন্য। গার্ডরাও এলেনার সাথেই আসে যে রাজকুমারের তো হুকুম আছে যে আপনাকে কোথাওই একা ছাড়া যাবে না। এবার এলেনা তো টেম্পেলে আসতে বাধ্য হয়, কিন্তু টেম্পেলে গিয়েই এলেনা একজন ভিখারির সাথে নিজের পোশাক পরিবর্তন করে নেয়, এবং সে ভিখারির পোশাক পরে টেম্পল থেকে বেরিয়ে আসে। এবার এই পোশাকে স্বাভাবিকভাবেই গার্ডরা তাকে চিনতে পারে না। এবার এলেনা যখন সেখান থেকে পালাচ্ছিল হঠাৎই দুজন অভিজাত বাড়ির মহিলা এলেনাকে দেখতে পায়।
এবং সেই অভিজাত বাড়ির মেয়ে দুটি তো এলেনাকে যা তা বলতে শুরু করে যে তুমি সেই অপয়া মেয়েটা না যে কিনা রাজকুমার পার্কারের পাশে পাশে ঘোরো। এরকম পোশাক পরে তুমি টেম্পেলের এখানে ঘোরাঘুরি করার কথা ভাবলেও কে করে? আর তুমি না প্রাসাদে থাকো, তোমাকে কি ভালো জামা কাপড় দেওয়া হয় না? এবার এলেনা তো বলে ওঠে যে না, দেওয়া হয় না। আপনারা দুজন এত সুন্দর পরীরা, দয়া করে আমাকে আর জ্বালাতন করবেন না। এবার তারা তো তখনই এলেনার হাতে ওই পেন্ডেন্টটা দেখতে পায় এবং তারা বলে ওঠে যে এই পেন্ডেন্ট তোমার কাছে কি করে এলো? এবং তারা তো এলেনার থেকে সেটা কেড়ে নেয়। এলেনা বলে ওঠে যে আমি কিন্তু বারবার বলছি যে আমি একজন ভীষণ অপয়া মেয়ে, সুতরাং তোমাদের সাথেও এখনই যদি খারাপ কিছু হয় তখন কিন্তু আমাকে দায়ী করবে না, আমাকে এখান থেকে যেতে দাও। এবার এটা বলার সাথে সাথেই একজনের মাথায় কাকে পটি করে দেয় এবং অপরজন তো বলে ওঠে যে দেখলে, এটা তোমার জন্যই হলো, এখনই তুমি ওর কাছে ক্ষমা চাও। এবার এলেনা তো তখনই তার কাছে ক্ষমা চাওয়ার জন্য নিচু হয় এবং পাশেই কিছু বাচ্চারা খেলা করছিল এবং তাদেরই হাত থেকে একখানা গুলতি এসে ওই অপর মেয়ের মাথায় লাগে। এলেনা বলে ওঠে যে দেখলে তো, আমি তো আগেই তোমাদের সতর্ক করেছিলাম। এবার তিনজনের মধ্যে ওই লকেট নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। তারা এলেনাকে কিছুতেই লকেটটা ফেরত দিতে চায় না এবং এলেনা সেটা নেওয়ার জন্য টানাটানি করতে থাকে এবং এই টানাটানিতেই লকেটটা পড়ে গিয়ে সেখানেই ভেঙে যায়। এবার এলেনা তো বলে ওঠে যে তোমরা এইভাবে রাজকুমারের লকেটটা ভেঙে ফেললে, এখন দেখো তোমাদের সাথে কি হয়। কিন্তু সেই মহিলা দুটো তো সঙ্গে সঙ্গে গার্ডদের ডাকে যে এই ভিখারিটাকে এক্ষুনি শাস্তি দিতে হবে, গার্ডরা তাড়াতাড়ি এসো। এবার ততক্ষণে সেখানে পার্কার হাজির হয়ে গেছিল এবং পার্কারের সৈন্যরা তো ওই মহিলা দুটিকে চেপে ধরে। পার্কার বলে ওঠে যে ও যাই করুক না কেন, ও আমার স্ত্রী, সুতরাং তাকে তোমরা এইভাবে জ্বালাতন করার চেষ্টা করেছো, তোমাদের তো মরতেই হবে। এখনই এদের পা দুটো ভেঙে এদের খোঁড়া করে দাও। এবার এলেনা তো সঙ্গে সঙ্গে পার্কারকে বলে যে এত বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, এমনিও তো আমরা টেম্পেলের বাইরে রয়েছি। পার্কার বলে ওঠে যে তোমার যদি ওদের জন্য এতই দরদ হয় তাহলে পানিশমেন্টটা তুমিই পাবে এবং এই বলে সে তো এলেনাকে নিয়ে বাড়িতে চলে আসে। এবার এলেনা তো তখনই তাকে বলে যে তুমি রাগ করনি তো যে তোমার পেন্ডেন্টটা আমি ভেঙে ফেলেছি? এবং আমরা দেখতে পাই যে পার্কার আসলেই তার উপর একটুও রাগ করেনি। এবার এলেনা আর পার্কারের মধ্যে তখনই তো একটা রোম্যান্টিক মোমেন্ট সৃষ্টি হয় এবং পার্কার এলেনাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে পার্কারের আবারও ওই কথাটা মনে পড়ে যায় যে যদি সে এলেনার সাথে মিলিত হয় তাহলে তো এলেনার প্রাণ যাবে এবং এই ভেবেই পার্কার সেখান থেকে উঠে চলে আসে। এলেনা তো তাকে থামায় যে কি হলো, হঠাৎ তুমি চলে যাচ্ছ কেন? এবং পার্কার বলে ওঠে যে তোমার মুখটা এতটাও সুন্দর না যে তোমাকে দেখলেই আমার কিস করতে ইচ্ছা করবে। এই বলে পার্কার তো সেখান থেকে চলে যায়। এবার অপর দিকে আমরা মহারাজের স্ত্রী অর্থাৎ কিনা জুনিয়াকে দেখতে পাই। এবার জুনিয়ার কাছে তো খবর যায় যে আগের দিন টেম্পলের সামনে কি হয়েছিল, এলেনার সাথে ওই দুই অভিজাত মেয়ের ঝগড়া এবং পার্কার যে এলেনার পক্ষ নিয়ে তাদেরকে অপমান করেছে এই সব কিছু। এবং জুনিয়া তো মনে মনে ভাবেই যে ওই একটা নিম্ন স্তরের মেয়ের জন্য পার্কার এমন করছে, এমন করলে তো অভিজাত পরিবারদের, রাজ পরিবারদের কোনো সম্মানই থাকবে না। অনেক ছোটবেলা থেকে পার্কার আর আমার বন্ধুত্ব, আমি বললে পার্কার কখনোই আমার কথা রাখবে না এমনটা হবে না। তাই এবার আমি ওই মেয়েটাকে পার্কারের জীবন থেকে সরাবো। অপরদিকে আমরা এলেনাকে দেখতে পাই। এবার এলেনা তো মনে মনে একটু অনুতপ্তই ছিল যে সে কেন পার্কারকে ছেড়ে এইভাবে পালালো, কারণ পার্কার তো তার বদলে তার ওপর কোনো রাগ দেখায়নি। এবং এলেনা তখনই ভাবে যে পার্কারকে খুশি করার জন্য সে একটু সুন্দরভাবে সাজুগুজু করবে। এবার এলেনা যখন সাজগোজ করছিল তখনই সেখানে একজন কর্মচারী আসে এবং সেই কর্মচারীটি জানায় যে এলেনাকে জুনিয়া ইনভাইট করেছে, একটা ফ্লাওয়ার ব্যাঙ্কোয়েটে এলেনাকে ডাকা হয়েছে। এবার এলেনা তো সেই ব্যাঙ্কোয়েটে হাজির হয়, কিন্তু ঢুকতে গিয়েই এলেনা পা মুচকে সেখানে পড়ে যায়। এবার সকলেই তো আলোচনা করতে শুরু করে যে দেখেছো, শুধুমাত্র বড়লোক পরিবারে বিয়ে করলেই তো হয় না, শিক্ষাটা তো ছোটবেলা থেকে পায়নি, তাই জন্য কিভাবে হাঁটতে হয় সেটুকুও জানে না। এবার একজন দাসী তো তখনই বলে ওঠে যে মহারানী, এই মেয়েটাকে এখানে কেন ডাকা হয়েছে? আমাদের মহারাজার মৃত্যুর জন্য কিন্তু এই মেয়েটাই দায়ী ছিল, সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করছি যেন এই মেয়েটাকে শাস্তি দেওয়া হয়। এবার এলেনা তো তখনই প্রতিবাদ করে যে আমার বিরুদ্ধে তো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে আমিই মহারাজকে হত্যা করেছি, তাহলে কিসের শাস্তি? এবং এই নিয়ে সকলে মিলে এলেনাকে খুবই অপমান করছিল
এবং তখনই সেখানে যুবরাজ ফিন এগিয়ে আসে যে মহারাজের মৃত্যুর ব্যাপারটা পার্কার দেখছে, তাই সেটা নিয়ে আমাদের আলোচনা করার কিছুই হয়নি। এমনকি সে তো নিজের রোবটা খুলে এলেনার গায়েও পরিয়ে দেয়। এবার ততক্ষণে সেখানে পার্কার চলে এসেছিল এবং পার্কারের তো এই বিষয়টা দেখে একটু হিংসাই হয় যে অন্য কেউ একজন তার স্ত্রীকে এইভাবে ট্রিট করবে। এবার পার্কারকে দেখেই জুনিয়া তো এগিয়ে আসে এবং জুনিয়া মনে মনে এটাই জানতো যে তার কথা পার্কার তো শুনবেই। এবার জুনিয়া পার্কারের সাথে আলাদা করে দেখা করে এবং সে বলে ওঠে যে পার্কার, আমি বুঝতে পেরেছি যে তুমি ওই এলেনা মেয়েটাকে খুবই ভালোবাসো, তাই জন্য আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। আমি জানি যে তুমি মেয়েটাকে বিয়ে করেছো যাতে তোমাদের মিলনের পর তোমার এই পয়জনের প্রভাবটা কমে যায়, কিন্তু তাতে তো মেয়েটার বিপদ আসতে পারে, তাই জন্য আমি এই মেডিসিনটা কোথাও থেকে আনিয়েছি। মানে এটা খুবই একটা রেয়ার মেডিসিন এবং এটা যদি এলেনা খেয়ে নেয় তাহলে তোমাদের মিলনের পর ওর কোনো ক্ষতি হবে না, মানে ওর কোনো লাইফ রিস্ক থাকবে না। এবার পার্কার তো তখনই বলে ওঠে যে তুমি কি করে ভাবলে যে তোমার কথা আমি বিশ্বাস করব? এবং জুনিয়া বলে ওঠে যে সে তুমি বিশ্বাস না করলে এটা ফেলেই দিতে পারো, কিন্তু ছোটবেলা থেকে আমরা একে অপরকে চিনি এবং তোমার সাথে আমার বিয়ের কথাও ঠিক হয়েছিল। পরবর্তীকালে মহারাজের সাথে আমার বিয়ে হয়, আশা করি সেই নিয়ে তুমি কখনো কিছু ভাবোনি। এবং এইসব বলতে বলতে জুনিয়া তো পার্কারকে টাচ করার চেষ্টা করছিল, কিন্তু পার্কার তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং পার্কার সেই ওষুধটা চিকিৎসককে পরীক্ষা করতে বলে এবং চিকিৎসক জানায় যে ওষুধটার মধ্যে আনন্যাচারাল কিছুই নেই। কিন্তু আসলে এই চিকিৎসক পুরোপুরি জুনিয়ারই লোক ছিল, মানে তার থেকে টাকা খেয়েই চিকিৎসক এই কথা বলেছিল। এবার আমরা অপরদিকে তৃতীয় রাজকুমার অ্যাক্সেলকে দেখতে পাই। এবার অ্যাক্সেলের একজন চোর তাকে খবর দেয় যে পার্কারকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে সেটা এলেনাই, তাই যদি আমরা পার্কারকে মারতে চাই তাহলে আগে এলেনাকেই খতম করতে হবে। এবার আমরা অপরদিকে এলেনা এবং পার্কারকে দেখতে পাই। এবার এলেনা তো সেই দিন বেশ রেগে মেগে ছিল যে পার্কার ওই জুনিয়ার সাথে খুব হেসে হেসে কথা বলছে, তারা নাকি ছোটবেলার বন্ধু। এবং পার্কারও তো তাকে খোঁচা দেয় যে তুমিও তো যুবরাজ ফিনের সাথে খুব একদম নজরে নজরে কথা বলছিলে, সেই নিয়ে কি আমি কিছু বলেছি? এবার এলেনা তো তখনই পার্কারকে সত্যি কথাটা বলেই দেয় যে সে আগের দিন পার্কারের ওই লকটা নিয়ে পালিয়েছিল কারণ সে নিজের গুড লাক ফিরিয়ে আনতে চাইছিল, কিন্তু এখন তো লকটা ভেঙেই গেছে, সুতরাং জীবনেও আর এলেনার কাছে গুড লাক বলে কিছু আসবে না। এবং পার্কার তো তখনই তাকে বলে ওঠে যে লক ভেঙে গেছে তো কি হয়েছে, আমি তো রয়েছি তোমার সারা জীবনের গুড লাক। এবার এলেনা তখনই পার্কারকে জিজ্ঞাসা করে যে তুমি ঠিক হয়ে যাওয়ার পর তুমি কি আমাকে এখান থেকে চলে যেতে বলবে, মানে আমাকে ডিভোর্স দিয়ে দেবে? এবং পার্কার তাকে বলে যে যদি তুমি মুক্তি চাও তাহলে দিয়ে দেব, কিন্তু যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে তোমাকে রানী বানিয়ে রাখবো। এবার এলেনা তো তখনই বলে যে ছোটবেলা থেকে সে তো কোথাওই ভালোবাসা পায়নি, কারণ সকলেই তাকে অপয়াই মনে করতো। বলতে গেলে সারা জীবনে পার্কারই তাকে কেবলমাত্র ইম্পর্টেন্স দিয়েছে, তাই সে অবশ্যই পার্কারের সাথে থাকতে চাইবে। এবার আমরা পরের দিন এলেনাকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলেনার কাছে একজন ওই ওষুধটা এনে পৌঁছে দেয়, মানে যেটা কিনা জুনিয়া পার্কারকে দিয়েছিল, যে এই ওষুধটা খেলে এলেনা পার্কারকে আরও ভালোভাবে সার্ভ করতে পারবে। এবং এলেনা তো এতদিনে পার্কারের প্রতি একদম লয়াল হয়েই পড়েছিল, তাই এলেনাও সেই ওষুধটা খেয়ে নেয়। অপরদিকে আমরা তৃতীয় রাজকুমার অ্যাক্সেলকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে পার্কারের সাথে দেখা করে। সে পার্কারকে বলে ওঠে যে আমাদের মধ্যে এতদিনে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু চলো সেই সমস্ত পুরনো ঝামেলার কথা ভুলে গিয়ে আমরা হাত মিলিয়ে নিই। এবং সে পার্কারকে চা অফার করে, কিন্তু সেই চায়ে কিছু উত্তেজক ড্রাগস মেশানো ছিল, যার ফলে পার্কার সেটা খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এবার এলেনা তো তখনই পার্কারের কাছেই যাচ্ছিল, একজন কর্মচারী তাকে খবর দেয় যে পার্কার এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। এবার এলেনা তো সেই দিকেই যাচ্ছিল, কিন্তু তখনই তাকে আটকে দেয় রাজকুমার অ্যাক্সেল এবং সে এলেনাকে বলে ওঠে যে তুমি তুমি যার প্রতি এত দরদ দেখাচ্ছ সে কি আদেও তোমাকে ভালোবাসে? সত্যি মেয়েরা কতটা বোকা হয়, তুমি মনে হয় জানো না যে পার্কার কেবলমাত্র তোমাকে ব্যবহারই করতে চাইছে। এবার এলেনা তো এইসব কথার কিছুই বুঝতে পারছিল না এবং অ্যাক্সেল তখনই বলে ওঠে যে তুমি মনে হয় জানো না যে পার্কারের সাথে রোম্যান্স করলে পার্কার তো ঠিক
ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার মৃত্যু অবধারিত। তা না হলে তোমার কি মনে হয় তোমার মতো একটা আনলাকি গরিব ঘরের মেয়ের জন্য রাজকুমার পার্কার কেনই বা এত উতলা হবে? তোমাকে কেনই বা সে এত ভালো করে ট্রিট করবে? সে নিজের জীবন বাঁচানোর বদলে তোমার জীবন চায়। এবার এই বলে সেখান থেকে অ্যাক্সেল তো চলে যায় এবং এলেনা তারপরেও পার্কারের কাছেই হাজির হয়। এবার এলেনা তো প্রথমে ওইসব কথায় মানে অ্যাক্সেলের ওইসব কথায় বিশ্বাস করেনি, কিন্তু পার্কারের কাছে গিয়ে এলেনা সেখানে একটা বই রাখা আছে দেখতে পায়, যেখানে কিনা পার্কারের অসুস্থতার ব্যাপারে সবকিছু লেখা ছিল। এবং সেটা পড়ে এলেনা বুঝতে পারে যে যে কথাগুলো অ্যাক্সেল বলেছিল সবই সত্যি। এবার তখন তো পার্কারের জ্ঞান কিছুটা ফিরে এসেছিল এবং তখনই সে এলেনাকে কিস করে এবং তাদের মধ্যে রোম্যান্স হয়। আমরা দেখতে পাই যে এই ঘটনার ফলে পার্কার সুস্থ হয়ে ওঠে, কিন্তু এলেনা সেখানেই মারা যায়, কারণ তেমনটাই তো হওয়ার কথা ছিল। আর যে ওষুধটা জুনিয়া এলেনাকে দিয়েছিল সেটা অবশ্যই কোনো অ্যান্টিডোট ছিল না, সেটা আসলেই ছিল এলেনাকে মারারই একটা চক্রান্ত। পার্কার জানতো যে এলেনা অ্যান্টিডোট নিয়েছে, তাই জন্য তার কিছু হবে না, কিন্তু আসলে সেরম তো কোনো ওষুধ এক্সিস্ট করতো না। এবার এই কথা বুঝতে পেরে পার্কারের তো মাথা খারাপ হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে ওই চিকিৎসককে ডেকে পাঠায়। এবার চিকিৎসক তো জানায় যে জুনিয়াই তাকে এমনটা করতে বলেছিল এবং পার্কার তখনই জুনিয়ার কাছে হাজির হয়। এবার সে তো জুনিয়ার ওপর প্রচণ্ড চেঁচামেচি করেছিল যে তুমি এমনটা কেন করেছো। জুনিয়া বলে ওঠে যে ছোট থেকে তোমার সাথে আমার সম্পর্ক হওয়ার কথা ছিল, আর আমি জানি যে ওই রকম গরিব একটা অসভ্য মেয়ে তোমাকে ডিজার্ভ করে না। আমি যদি কাউকে না পেতে পারি তাহলে তাকে কেউই পাবে না, তাই জন্যই আমি এমনটা করেছি। এবং তখনই সেখানে জ্যাক হাজির হয়, যার হাতে একটা চিঠি ছিল। এবার সেই চিঠি থেকে প্রমাণ হয় যে জুনিয়া এবং তৃতীয় রাজকুমার অ্যাক্সেল মিলেই আগের মহারাজকে হত্যা করেছিল, যাতে করে তৃতীয় রাজকুমার পরবর্তী রাজা হতে পারে। এবং এই প্রমাণ পেয়ে সঙ্গে সঙ্গে পার্কার জুনিয়া এবং অ্যাক্সেলকে কোল্ড প্যালেসে বন্দি করে দেয়। এবার সে তো নানা জায়গা থেকে চিকিৎসক ডাকে এলেনাকে বাঁচানোর জন্য, কিন্তু কোনোভাবেই এলেনাকে বাঁচিয়ে তোলা যায় না এবং এই ঘটনায় পার্কার প্রচণ্ড ভেঙে পড়ে। আমরা এলেনার ফিউনারেলের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই পার্কার নিজে হাতে এলেনাকে কবর দেয়, কিন্তু তখনই আমরা লক্ষ্য করি যে এলেনার হাত একটু হলেও কেঁপে ওঠে, অর্থাৎ এলেনার মধ্যে তখনও একটু প্রাণের চিহ্ন ছিল। এবার আমরা 6 বছর পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পার্কার তো বলতে গেলে প্রতিদিনই এলেনার কবরের সামনে আসতো এবং পার্কার এখনও এলেনাকে সমানভাবেই ভালোবাসতো। পার্কার বলে ওঠে যে আমার জন্যই তোমার প্রাণ গেছে, এই কবছরে আমি অনেক রকম চেষ্টা করেছি, অনেক কালো জাদু, অনেক প্রিস্টের কাছে গেছি, অনেক কিছু করেছি, কিন্তু তোমাকে ফিরিয়ে আনতে পারিনি। এবং পার্কার তো তখনই সেই লকেটটা এলেনার কবরের ওপরই রেখে দেয়, যেটা ভেঙে গেছিল সেটাই পার্কার জোড়া লাগিয়েছিল। এবার পার্কার সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে আমরা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই এবং নোভাকে আমরা তার অন্ধ মায়ের সাথে সেখানে আসতে দেখি এবং আমরা দেখতে পাই যে এলেনা এখনও বেঁচে ছিল, কারণ নোভার সেই অন্ধ মাই এলেনা ছিল। এবার নোভা তো তখনই সামনে এলেনার ওই কবরটা দেখতে পায় এবং নোভা বলে ওঠে যে মা দেখো, এই কবরের নামটা আর তোমার নামটা এক। এবং নোভা তখনই ওই লকেটটাও সেখান থেকে কুড়িয়ে পায়। এবার ততক্ষণে এলেনা খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আসলে এলেনার সাথে 6 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল সেটার ফলে এলেনা মারা যায়নি, কিন্তু তার অনেক অঙ্গ বিকল হয়ে পড়েছিল এবং সে অন্ধ হয়ে গেছিল। এবং তারপরেই সে নোভার জন্ম দিয়েছিল, যে কিনা পার্কারেরই সন্তান ছিল। এবার এই ঘটনার পর এলেনা তো প্রায়ই অসুস্থ থাকতো। নোভা তো তাই জন্যই তার মাকে নিয়ে একটি চিকিৎসালয়ে আসে। এবার সেখানে যে চিকিৎসক ছিল সে তো এলেনাকে পরীক্ষা করে বলে যে এলেনার অবস্থা খুবই সিরিয়াস এবং এলেনাকে বাঁচানোর জন্য একটা খুবই দামি ওষুধ লাগবে। এবার নোভা তো তখনই সেই লকেটটা মানে যেটা কিনা সে তার মায়েরই কবর থেকে উঠিয়েছিল সেটা চিকিৎসককে দেয়, যে এটার বদলে কি তুমি আমার মাকে সারিয়ে দিতে পারবে। এবং চিকিৎসক তো বলে ওঠে যে এটার দাম বাজারে 5-10 টাকাও হবে না, আর এটা দিয়ে আমি তোমার মাকে সরাবো? যাও দেখো, বাজারে গিয়ে যদি এটা বিক্রি করে টাকা আনতে পারো তাহলেই তোমার মায়ের চিকিৎসা করব। এবার ছোট্ট নোভা তো ওই পেন্ডেন্ট নিয়ে বাজারে বিক্রি করতে বেরিয়ে যায়। এবার পরের দিন পার্কার আবারও অভ্যাস মতো এলেনার কবরের সামনে ফিরে আসে এবং সে দেখতে পায় যে তার রেখে যাওয়া লকেটটা সেখানে নেই। এবং পার্কার তো প্রচণ্ড রেগে যায় যে আমার জিনিসে এইভাবে হাত দেওয়ার ক্ষমতা কার, এই চোরকে এক্ষুনি আমার সামনে ধরে আনো, সে জীবিত হোক বা মৃত।
এবার নোভা তো বাজারে গিয়ে এই পেন্ডেন্টটা বিক্রি করার চেষ্টা করে এবং প্রথমেই সে একটা পণ শপে যায় এই পেন্ডেন্টটা বিক্রি করার জন্য। এবার সেখানকার মালিক তো বলে ওঠে যে এটার বদলে আমি তোমাকে 2 টাকা দিতে পারি, তার বেশি না। কিন্তু 2 টাকা দিয়ে তার কী বা হতো, ফলে নোভা সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। এবার নোভা তো এদিক ওদিক যে কোনো র্যান্ডম লোককেই জিজ্ঞেস করছিল যে এটাকে তুমি কিনবে, এটাকে তুমি কিনবে, আমার মা খুবই অসুস্থ। অপরদিকে ওই যে দোকানের মালিকটা ছিল সে তখনই তার একটা গার্ডকে ডাকে এবং সে বলে ওঠে যে ওই বাচ্চাটার থেকে ওই পেন্ডেন্টটা চুরি করে আনো। এবার গার্ড তো বলে ওঠে যে কিন্তু মালিক, 2 টাকার পেন্ডেন্ট নিয়ে আপনি কী বা করবেন? এবং মালিক তো বলে যে আসলে পেন্ডেন্টটা 2 টাকার না, বেশ দামি, কিন্তু এই বাচ্চাটাকে অত টাকা দেওয়ার কি আছে, তাই জন্যই বলছি বাচ্চাটা একটুখানি কেয়ারলেস হলেই ওর থেকে পেন্ডেন্টটা চুরি করে নেবে। এবার নোভা তো পেন্ডেন্টটা বিক্রি করার চেষ্টা করছিল এবং সেই সব করতে গিয়ে হঠাৎ এসে পড়ে যায় এবং তার হাত থেকে পেন্ডেন্টটা রাস্তায় পড়ে যায়। এবার ওই গার্ডটা তখনই ওই পেন্ডেন্টটা তুলে নেয়। এবার নোভা তো তার পা জড়িয়ে ধরে যে আমার পেন্ডেন্ট আমাকে ফেরত দাও, কিন্তু গার্ড তো বলতে থাকে যে কিসের তোমার পেন্ডেন্ট, ওটা তো আমারই ছিল, আর তাছাড়া তোমার মতো একটা ভিখারির কাছে এত দামি একটা জিনিস আসবেই বা কোথা থেকে। এবার নোভা তো তখনই সেই বদমাইশ গার্ডের হাতে কামড়ে দেয় যে তুমি আমাকে আমার পেন্ডেন্ট ফেরত দেবে না, এবং তার হাত থেকে লকেটটা ছিটকে গিয়ে পড়ে। এবার ততক্ষণে সেখানে পার্কারও হাজির হয়েছিল এবং পার্কার সেই পেন্ডেন্টটা তুলে নেয় যে এই পেন্ডেন্টটা তোমার কাছে কি করে এলো। এবার নোভা তো তখনই পার্কারকে দেখে মনে মনে ভাবে যে এই আঙ্কেলটাকে দেখে তো বেশ বড় লোক মনে হচ্ছে, তাহলে এর কাছেই আমি মাকে বাঁচানোর জন্য প্রার্থনা করি। নোভা তো সঙ্গে সঙ্গে পার্কারের কাছে খুব কাকুতি মিনতি করতে শুরু করে যে আঙ্কেল, আসলে আমার মা খুব অসুস্থ, তাই জন্যই আমি এটা বিক্রি করতে চাইছিলাম, আপনি প্লিজ আমার মাকে বাঁচাতে সাহায্য করুন। এবার এরকম একটা ছোট্ট বাচ্চার কান্নাকাটি মার্কা মুখ দেখে পার্কারেরও তো দয়া হয়ে যায়। পার্কার তো মনে মনে ভাবে যে আমার স্ত্রী যদি বেঁচে থাকতো, আমাদের যদি একটা সন্তান হতো, তাহলে তারও তো এরকমই বয়স হতো। এবং সেই ভেবে পার্কার নোভাকে ক্ষমা করে দেয় যে তোমাকে আমি কিছু করব না। এমনকি সে তো জ্যাককেও বলে যে নোভাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে। এবার জ্যাকের কাছে যে মুদ্রার থলিটা ছিল, জ্যাক সেটা পুরোটাই নোভাকে দিয়ে দেয়। এবার নোভা তো ভাবে যে সে তার মাকে বাঁচাতে পারবে এবং সে টাকা নিয়ে তাড়াতাড়ি আবার ওই চিকিৎসালয়ে ছুটে আসে এবং সে তো চিকিৎসককে ওই টাকা দিয়ে বলে যে আপনি তো বলেছিলেন টাকা আনলে আমার মাকে বাঁচিয়ে দেবেন, দয়া করে এবার আমার মাকে বাঁচিয়ে দিন। কিন্তু চিকিৎসক তো বলে যে আরে আমাদের দোকান আজকের মতো বন্ধ হয়ে গেছে, যাও যাও বেরো, কালকে যা করার করবো আমরা। এলেনার অবস্থাও ততক্ষণে খুবই খারাপ হয়ে গেছিল এবং নোভা তো খুবই কান্নাকাটি করছিল যে দয়া করে আজকে রাতেই আমার মাকে আপনারা বাঁচিয়ে দিন। এবার তারই মধ্যে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। ওদিকে চিকিৎসক যারা ছিল তারা তো বলে যে তোমাকে আর তোমার মাকে দুজনকেই আমরা এখনই এখান থেকে বার করে দেব, বেশি কান্নাকাটি করলে কিন্তু এখানে থাকতেও দেব না। এবার তখনই তো নোভা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে এবং তখনই সেখান দিয়ে কোইন্সিডেন্টালি পার্কারের ঘোড়ার গাড়ি যাচ্ছিল এবং নোভা তো সেই গাড়ির সামনে পড়ে যায়। এবার তাকে দেখে আবারও তো জ্যাক নিচে নেমে আসে এবং সে বলে ওঠে যে কি ব্যাপার, তোমাকে না সকালেই পয়সা দিয়ে সাহায্য করা হলো, আবার কি চাই? এবং নোভা তো তখনই বলে যে আমার মাকে প্লিজ তোমরা বাঁচাও, আমার মায়ের ওরা চিকিৎসা করছে না। এবং এই বলে নোভা তো পার্কারের গাড়ির চাকা ধরে কান্নাকাটি করতে শুরু করে। এবার পার্কার তো গাড়ির ভেতর থেকে সবই শুনতে পাচ্ছিল এবং সে জ্যাককে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। জ্যাক বলে যে ওই লোভী বাচ্চাটা আবারও ফিরে এসেছে, ওকে তো সকালেই আমরা টাকা দিয়ে সাহায্য করলাম। এবার এই সব কথাবার্তার মধ্যে ওই চিকিৎসকরা এলেনার বডিটা, বলা যায় তার দেহটা বাইরে ছুঁড়ে ফেলে দেয় যে একে নিয়ে তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও, তোমার মায়েরও চিকিৎসা করবো না আর তোমারও এই সমস্ত কান্নাকাটি সহ্য করতে পারছি না। এবার বৃষ্টির মধ্যে এলেনার দেহ তো রাস্তাতেই পড়ে থাকে এবং নোভা তো তার মাকে জড়িয়ে কাঁদতে থাকে যে মা, তোমার কিছু হতে পারে না, মা তুমি ওঠো। এবার পার্কার তো তখন গাড়ির ভেতর বসেছিল এবং তখনই পার্কার লক্ষ্য করে যে তার সেই লকেটটা আবারও জ্বলে ওঠে এবং পার্কার বুঝতে পারে যে তার এলেনা ধারে কাছে কোথাও রয়েছে। পার্কার সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসে এবং সে সেখানে এলেনার দেহটা দেখতে পায় এবং সে বুঝতে পারে যে 6 বছর আগে তার এলেনা মারা যায়নি, কোনোভাবে সে বেঁচে গেছিল। এবার পার্কার সঙ্গে সঙ্গে ওই চিকিৎসালয়ের চিকিৎসকদের প্রচণ্ড শাস্তি দেয় যে যেখানে একটা মানুষ অসুস্থ সেখানে তোমরা চিকিৎসা না করে তাদেরকে এইভাবে বার করে দিচ্ছ, এবং তাদেরকে তো সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডই দেয়া হয়। এবার নোভা তো তখনই পার্কারকে থ্যাংক ইউ জানায় এবং পার্কার তাকে তার নাম জিজ্ঞাসা করে। নোভা বলে ওঠে যে আমার নাম নোভা, 5 বছর আগে আমার জন্ম হয়েছিল, আমার জন্ম থেকেই আমার মা অনেক অসুস্থ। এবার পার্কার তো তখনই বলে যে আর তোমার
বাবা। এবার নোভা তো তখনই ঠোঁটে আঙুল দিয়ে বলে যে না না, আমার বাবার কথা একদম বলবে না, বাবার কথা শুনলেই আমার মা খুব রেগে যায়, আমার মা আমার বাবাকে একদমই পছন্দ করে না। এবার ততক্ষণে তো এলেনারও জ্ঞান ফিরে এসেছিল, কিন্তু এলেনা তো এখন অন্ধ ছিল, তাই জন্য সে কাউকেই দেখতে পায় না। এবার নোভা তো এলেনাকে গিয়ে বলে যে মা, একটা খুব ভালো আঙ্কেল এখানে এসেছে এবং সেই আমাদেরকে সাহায্য করেছে, যার জন্য আমি তোমাকে সারিয়ে তুলতে পেরেছি। আমি ভাবছিলাম যে এই আঙ্কেলটা যদি আমার বাবা হতো তাহলে খুব ভালো হতো। এবং এলেনা তো তখনই তাকে বকা দিয়ে চুপ করিয়ে দেয় যে তোমাকে বলেছি না, ওই স্বার্থপর মানুষটার কথা কখনো আর আমার সামনে বলবে না। এবার এই কথা তো পার্কার সবই শুনতে পাচ্ছিল, এবং পার্কার তখনই বেশ বড় রকমের একটা অ্যামাউন্ট জ্যাকের হাতে দেয় এবং বলে সেটা নোভাকে দিয়ে দিতে, এবং এই বলে পার্কার সেখান থেকে চলে যায়। মানে পার্কার নিজের আসল পরিচয় সম্বন্ধে এলেনার কাছে কিছুই খুলে বলে না। এবার ওই টাকা নিয়ে এলেনা এবং নোভা তো এখন আগের থেকে সচ্ছল একটা জীবনযাপন করছিল, এবং নোভার তো ইচ্ছা ছিল যে সে স্কুলে ভর্তি হয়ে অনেক পড়াশোনা করবে। তাই জন্য এলেনা নোভাকে একটি স্কুলের ভর্তি পরীক্ষায় নিয়ে আসে, যেখানে অন্যান্য বাচ্চারাও ভর্তির পরীক্ষা দিতে এসেছিল। এবার নোভাকে তার মা তো অনেক কিছুই মুখে মুখে পড়াশোনা শিখিয়েছিল, তাই প্রশ্নপত্র আসার সাথে সাথেই নোভা তো টকটক করে সব উত্তর লিখতে শুরু করে। এবার যে ইনভিজিলেটর ছিল সে তো বলে ওঠে যে বাবা, এই বাচ্চাটা তো খুব ভালো উত্তর লিখছে, এই বাচ্চাটা কার বাচ্চা যে কিনা পড়াশোনায় এত ভালো? এবং তখনই অন্য একজন বাচ্চা বলে ওঠে যে নিশ্চয়ই ও চিটিং করছে। আমরা দেখতে পাই অন্যান্য যারা গার্জেনরা ছিল তারা তো সকলেই এলেনার চরিত্র বিশ্লেষণ করতে লেগে যায়, যে একে তো অন্ধ, তার মধ্যেও স্বামীর কোনো ঠিক নেই, বাচ্চাটার বাবার কোনো ঠিক নেই, সেখানেই বাচ্চা পড়াশোনা কি করেই বা শিখবে, নিঃসন্দেহেই ও চিটিং করে এইসব করছে। এবার মাকে এইসব বলা হচ্ছে শুনে নোভা তো একজনের হাতেই কামড়ে দেয়, এবং তার সকলেই তো নোভা এবং এলেনাকে আরোই অপমান করতে শুরু করে, যে কোথা থেকে একটা কোথাকার বাচ্চা তুলে এনেছে জঙ্গলি একটা, আর সে কিনা আমাদের ছেলে মেয়েদের সাথে নাম করা স্কুলে পড়বে, এটা আমরা কখনোই হতে দেব না। এবং তখনই সেখানে পার্কার প্রবেশ করে। এবার পার্কারকে দেখি সকলেই তো একদম হাঁটু গেড়ে বসে পড়ে, কারণ তাকে দেখে সকলেই ভয় পেয়ে যায়। এবং পার্কার তো তখনই ওই স্কুলের টিচারকেই সেখান থেকে বাদ দিয়ে দেয়, যে একজন শিক্ষক হয়ে তুমি তোমার চোখের সামনে এই ধরনের অন্যায় সহ্য করছো, যে একটা বাচ্চাকে এইসব অপমান করা হচ্ছে, তাহলে তুমি অবশ্যই কোনো টিচার হওয়ার যোগ্য না। এবার এলেনা তো তখনও চোখে পট্টি বেঁধেছিল, মানে এলেনা তো অন্ধ ছিল, তাই সে পার্কারকে দেখতে পায় না, এবং পার্কার নিজের অন্য একটা নাম দিয়ে এলেনার কাছে পরিচয় দেয়, যে আমার নাম হচ্ছে শিওয়ান এবং আমি একজন ব্যবসায়ী, আসলে আমার কোনো সন্তান নেই, তাই আমি যখন নোভাকে দেখেছিলাম তখন আমার খুবই কষ্ট লেগেছিল, যে আমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তো সেও নোভার মতো বয়সী হতো, তাই জন্যেই আমি নোভাকে সাহায্য করেছি। যদি তোমার কোনো অসুবিধা না থাকে তাহলে নোভাকে আমি আমার গড ডটার হিসেবে রাখতে চাই, মানে অ্যাডপ্ট করতে চাই। এবং পার্কার এলেনার সাথে যখন কথা বলছিল সে তো নিজের গলার স্বরটা একটু অন্যরকম করে কথা বলছিল। এবার এলেনা এই কথাতে রাজি হয়ে যায়, কারণ যতই হোক তার সন্তানের তো একটা ফাদার ফিগার দরকার ছিল, এবং এই ব্যবসায়ী লোকটিকে তো বেশ ধনীও মনে হচ্ছে, সুতরাং তাতেও তো নোভার লাভই হবে। আর ওদিকে নোভা তো একজন বাবা পেয়ে খুব খুশি হয়েছিল, যে এখন থেকে কেউ আর তাকে বাবা নিয়ে খেপাতে পারবে না, তার এখন বাবা মা দুজনেই রয়েছে। এবার পার্কার এলেনাকেও নিজের বাড়িতে নিয়ে আসে, এবং সে ছদ্ম পরিচয়ে এলেনার সেবা করতে থাকে। আমরা দেখতে পাই যে পার্কার আর এলেনার মধ্যে বেশ আস্তে আস্তে একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠছিল। তো এবারেও কিন্তু আগের বারের মতো পার্কার এলেনাকে মিথ্যে কথাই বলেছিল, আগের বার নিজেকে বাঁচানো নিয়ে ব্যাপারটা সম্বন্ধে, আর এইবার নিজের পরিচয়টাই মিথ্যা ছিল। এবার এই সবের মধ্যেই পার্কারের কাছে জ্যাক আসে, এবং জ্যাক জানায় যে রাজকুমার অ্যাক্সেল কোল্ড প্যালেস থেকে পালিয়েছে, মানে ওই 6 বছর আগে মহারাজকে হত্যা করার ঘটনার পর অ্যাক্সেলকে তো বন্দি করা হয়েছিল, কিন্তু অ্যাক্সেল সেখান থেকে পালিয়েছে। পার্কার তো সঙ্গে সঙ্গে হুকুম দেয় যে এক্ষুনি অ্যাক্সেলকে বন্দি করতে হবে, মানে ওকে আমার জীবিত চাই। এবার অপরদিকে আমরা এলেনাকে দেখতে পাই, এলেনা বাজার অঞ্চলে বেরিয়েছিল কিছু কেনাকাটি করার জন্য, এবং তখনই অ্যাক্সেল তাকে চেপে ধরে, এবং অ্যাক্সেল তো ছুরি বার করে এলেনাকে হত্যা করতে যায়। এবার এলেনা তো তাকে বলে যে তোমার সাথে যে খারাপ করেছিল সেটা তোমার কাকা পার্কার, সুতরাং তুমি আমার পিছনে কেন লেগে আছো? 6 বছর ধরে আমার সাথে তার কোনো সম্পর্ক নেই, তারপরেও তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে কি করবে? যাও তুমি তোমার আঙ্কেলের থেকে প্রতিশোধ নাও। এবং অ্যাক্সেল তো তখনই বলে ওঠে যে তুমি তাহলে মনে হয় আমার আঙ্কেলকে এখনো চেনো না, তোমাকে হত্যা করিয়ে তোমার মুন্ডু পার্কারকে উপহার স্বরূপ দেব, এবং তাহলেই ও সবচেয়ে বেশি কষ্ট পাবে। এবং এই বলে সে তো এলেনার ওপর ছুরি চালাতে যায়,
কিন্তু ততক্ষণে সেখানে পার্কার চলে আসে এবং পার্কার এলেনাকে বাঁচিয়ে নেয়। এবার অ্যাক্সেলকে তো আবারও বন্দি করা হয়। এবার এলেনাকে নিয়ে পার্কার তো ফিরে আসে এবং পার্কার রোজকার মতো একদিন এলেনাকে চেক করার জন্য, মানে সে কেমন আছে দেখার জন্য তার ঘরে যাচ্ছিল। কিন্তু সেখানে গিয়ে পার্কার একটু চমকে যায়, কারণ এলেনার চোখ এখন ঠিক হয়ে গেছিল। তাই পার্কারের এত দিনের বলা মিথ্যে কথা সব কিছু ভেঙে যায়। মানে এলেনা বুঝতে পারে যে এতদিন ব্যবসায়ী পরিচয় তার সাথে পার্কারই ছিল। এবার এই ঘটনা জানতে পেরে এলেনা তো প্রচণ্ড রাগ করে, কিন্তু আমরা দেখতে পাই এলেনা ততদিনে খুবই অসুস্থ হয়ে পড়েছিল। আসলে ওই ঘটনাটার পর, মানে 6 বছর আগে ওই ঘটনার পর এলেনার মৃত্যু হয়নি ঠিকই, তার হার্টের ওপর সেটা খুবই বাজে রকম প্রভাব ফেলেছিল এবং চিকিৎসক জানায় যে হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া এলেনাকে আর কোনোভাবেই বাঁচানো যাবে না। এবার আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অপারেশনের মাধ্যমে এলেনা সুস্থ হয়ে ওঠে এবং এলেনাকে একজন হার্ট ডোনেট করে সুস্থ করে তোলে এবং এলেনার চিকিৎসকের থেকে জানতে পারে সেটা আর কেউ না, সেটা ছিল পার্কার। পার্কার নিজের হার্ট ডোনেট করে এলেনাকে সুস্থ করে তুলেছিল। চিকিৎসক জানায় যে এলেনাও তো নিজের প্রাণ দিয়েই পার্কারকে আগেরবার বাঁচিয়েছিল, তাই সেটার ক্ষতিপূরণ দেওয়ার মতো অন্য কিছুই পার্কারের কাছে ছিল না এবং এটার কৃতজ্ঞতা স্বীকারের জন্য কেবলমাত্র নিজের হৃদয়টাই পার্কার দিতে পারত। তাই পার্কার সেটাই করেছে। এবার এই ঘটনা জানার পর এলেনা তো প্রচণ্ড ভেঙে পড়ে, এমনকি পার্কার তার সমস্ত সম্পত্তি এবং সব কিছু এলেনার নামেই করে দিয়ে গেছিল। এবার আমরা বেশ কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে এলেনা একটি বুদ্ধ মন্দিরে এসেছিল পার্কারের স্মৃতির উদ্দেশ্যে ধূপ দিতে এবং সেখানেই একজন মঙ্কের সাথে তার দেখা হয়। এবার এলেনা তো এখন অবধি এটাই জানতো যে পার্কার তাকে তখন ব্যবহারই করেছিল। এলেনা এটা জানতো না যে ওই অ্যান্টিডোটটা আসলে পার্কারের পাঠানো ছিল না, সেটা আসলে জুনিয়ার একটা চাল ছিল। এবং এই মঙ্কের থেকে এলেনা সত্যি কথাটা জানতে পারে। এত বছর এলেনা যে অভিমানটা করেছিল সেই অভিমানটা এলেনার ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সে এতদিন পার্কারকে ভুল বুঝেছিল, পার্কার সত্যিই তাকে ভালোবাসতো। এবং তখনই এলেনা ওই টেম্পেলে পার্কারকে দেখতে পায়। আমরা দেখতে পাই সেখান দিয়ে পার্কারের মতো দেখতেই ঠিক একজন ব্যক্তি যাচ্ছিল এবং এলেনা তো তখনই তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং এখানেই আমাদের ড্রামা শেষ হয়। তো এইটা কি সত্যিই পার্কার ছিল নাকি পার্কারের মতো দেখতে অন্য কেউ, তার উত্তর ড্রামাতে বলা হয়নি। তোমাদের কি মনে হয় এন্ডিংটা আসলে কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে এক্ষুনি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দাও, নাহলে কিন্তু নতুন নতুন ড্রামা মিস হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে।